মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভাঙতেই চেয়ে দেখে আমার ভাই আমার উপরে বসে আছে। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, কি রে, তুই না ঘুমিয়েছিলে পাশের ঘরে, হঠাৎ করে আমার উপরে তুই আসলি কি করে? আচ্ছা, তার মানে আমার ভাই, মানে আমারই আপন ভাই, এতদিন মনে মনে আমাকে বুক করতে চেয়েছিল। ওর নজর কি তাহলে আমার দিকে ছিল? বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের খুবই ভালো লাগবে, আর এই গল্পটার জন্য তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। ওহে আমার প্রাণপ্রিয় কাছের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার পরাণের বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আমার নাম হচ্ছে সুনন্দা। আসলে বলতে গেলে আমার মা বাবা আমার 10 বছর বয়স থাকাকালীন তারা মারা যায়। আমার মা বাবা বলতে আমি আমার ভাইকে বুঝি। কেননা এই ভাই আমাকে বড় করেছে, ভাই আমাকে মানুষ করেছে, ভাই আমার কোনো কিছুর অভাব দেয়নি। ভাই আমার সুখের জন্য বা আমাকে মানুষের মতো মানুষ করার জন্য এখনও সে বিয়ে করে নাই। এক কথায় আমাকে সে অনেক বেশি ভালোবাসে, সত্যি অনেক বেশি ভালোবাসে। আসলে তোমাদেরকে কি করে বলি বন্ধুরা, আমার যে মা পৃথিবীতে বেঁচে নেই এটা আমার কখনই মনে হয় না। তাছাড়া আমার যে বাবাও বেঁচে নেই এটাও আমার কখনো মনে হয় না। বড় ভাই আমাকে এত আদর যত্ন করে মানুষ করেছে। তো আমরা আসলে ঢাকা শহরের সাভারে থাকি। আমার ভাই, আমি যতটুকু জানি, সে গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টসের সুপারভাইজার। মোটামুটি ভালো একটা পোস্টে, আগে অপারেটর পোস্টে ছিল, এখন সে গার্মেন্টসের সুপারভাইজার হিসেবে সে চাকরি করে। মোটামুটি বলতে গেলে ভালো টাকা পয়সা ইনকাম করে। তো আমরা আসলে এক বাসাতেই থাকি, ভাই বোন পরিচয় দিয়েই আমরা একসঙ্গে থাকি। তো বন্ধুরা, আসলে ঢাকা শহরে বাসা ভাড়া পাওয়া খুবই কষ্টের একটা ব্যাপার। আসলে আপনি যদি বলেন যে আপনি স্বামী স্ত্রী, তাহলে বাসা দেখবেন আপনার জন্য অভাব নেই। কিন্তু আপনি যদি ব্যাচেলর বাসা ভাড়া নিতে চান, তখন দেখবেন আপনি কিন্তু বাসা খুঁজে পাচ্ছেন না। অথবা আমরা যে ভাই বোন পরিচয় দিলেও কিন্তু আমরা বাসা খুঁজে পাই না। অনেক বাসা দেখেছি, তো শেষমেশ একটা বাসা পেয়েছি। এই বাসাতেই আমাদের থাকা খাওয়া সবকিছু, ভিতরের সবকিছু অ্যাডজাস্ট। রুমের ভাড়া হচ্ছে প্রায় 7,000 টাকা, আর একটি মাত্র বেডরুম। তো বন্ধুরা, আসলে আমার ভাইয়ের মন মাইন্ড একটু অন্যরকম। সে আসলে কখনোই আমার দিকে ওইভাবে তাকায় না। ভাইয়া বাজার টাজার করে আনে, আমি রান্না বান্না করি, সবকিছু আমিই করি। আর আমার রান্না ভাইয়ার কাছে অনেক বেশি ভাল লাগে, যা একেবারেই অতুলনীয়। ভাইয়া তো মাঝে মাঝে বলে, তুই যেদিন আমাকে ছেড়ে পরের ঘরে বিয়ে করে চলে যাবি, তখন আমি এত মজার খাবো কি করে? আমিও ভাইয়াকে বলি, আমি তোমাকে ভাবি না এনে দিয়ে কোথাও যাচ্ছি না। আগে তোমাকে ভাবি এনে দিব, আর তারপরেই আমি যাব। তার আগে আমি কোথাও যাচ্ছি না। আসলে বন্ধুরা, তোমাদের কি আর কি বলবো। একদিন হঠাৎ করে আমার ভাইয়া মাঝরাতে আসলা। ভাইয়া সবসময় নেশা পানি করে না, কিন্তু ওই দেখা যায় বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করতে গেলে তখন একটু একটু তো এরকম খেতে হয়, তাই না? তো একদিন ভাইয়া রাত 12টায় কোথা থেকে যেন আসলো, একটু মাতাল অবস্থায়। তো আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুই নিচে শুবি নাকি উপরে শুবি? ভাইয়া বলল, না আমি নিচে শুই, তুই উপরে শো। তো আমি আর কোনো কিছু না বলে আমি ঘুমিয়ে পড়লাম। এরপর আমি দেখতে পেলাম যে মাঝরাতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে দেখি আমার আপন ভাই মাঝরাতে আমার উপরে। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুই হঠাৎ করে আমার উপরে? ভাইয়া বলছে, ওহ, তোর উপরে চলে এসেছি। না রে, আমি তো তুমি টের পাইনি, একদমই বুঝতে পারিনি, তুই কোনো কিছু মনে করিস না। তো আমি ভাইয়াকে বললাম, না। আসলে বন্ধুরা, ভাইয়া তখনও আমার সঙ্গে খুবই ভালো একটা অবস্থানে ছিল। আসলে গ্রামের বাড়িতে তেমন কোনো আত্মীয় স্বজন নেই। আমাদের চাচা চাচি তারা সবাই আছে, কিন্তু মা বাবা মরে যাওয়ার পর আমাদের সম্পত্তি তারা সব কিছু দখল করে নেয়। আমাদেরকে কিছু টাকা পয়সা হাতে ধরিয়ে দিয়ে আমার বাবার ভিটে মাটি জমি জমা যা কিছু আছে সব কিছু তারা দখল করে নেয়। আর কিছু ছিল সেগুলো বাবার চিকিৎসার দোহাই দিয়ে তাদের নামে লিখে নেয়। বলতে গেলে আমরা এখন অর্থশূন্য। আমাদের গ্রামে বাড়ি নেই, জমি জমা কোনো কিছু নেই। এখন দেখা শহরে চাকরি করে আমরা বেঁচে থাকি। ভাইয়ার একা ইনকাম দিয়ে আমাদের সংসার কথা মোটামুটি চলে, কিন্তু আমরা কোনো টাকা পয়সা ইনকাম করতে পারি না, জমাতে পারি না। একদিন আমি ভাইয়াকে বললাম, আমার ভাইয়ার নাম আছে রিপন। আমি ভাইয়াকে বললাম, রিপন ভাইয়া দেখো, তুমি তো একা একা ইনকাম করছো, আসলে অনেক টাকা পয়সা ইনকাম করছো, তোমার একার টাকা দিয়ে আর কতদিন চলবো? এভাবে কি সংসার চলে যায় নাকি? আসলে আমাদের তো বাড়ি, নিজস্ব জায়গা জমি দরকার, এবং আমরা সেখানে বাড়ি গাড়ি করব, এটা তো দরকার।
আমরা তো আর সারা জীবন এভাবে ভাড়া বাসায় থাকতে পারবো না। তারপর আর সাগর ভাই আমাকে বলছে, হেরে তাতে অবশ্যই তুই ঠিকই বলেছিস। আসলে এইভাবে ভাড়া বাসায় তো সারা জীবন থাকতে পারবো না। আর তাছাড়া তোমার বিয়ে শাদী দিতে গেলেও তো মনে করিস একটা বাড়ির দরকার, ভাড়া বাসাতে তোকে বিয়ে শাড়ি দিতে পারবো না। আমি ভাইয়াকে বললাম, শুধু কি আমার বিয়ে? তোমাকে বিয়ে শাদী করতে হবে। এভাবে ভাড়া বাসায় থাকলে তোমাকেও কোনো মেয়ে বিয়ে করবে না। তখন আমার ভাইয়া বলতেছে, আমার হিসেব অন্যটা, গার্মেন্টসে অনেক মেয়ে আছে, যে কোনো একটা ধরে নিয়ে আসলাম। আমার হিসাব বাদ দে, তোর জন্য আমার যত চিন্তা। তো বন্ধুরা, আমাদের ভাই বোনের সংসারটা মোটামুটি বলতে গেলে এক প্রকার ভালোই চলছিল। কিন্তু ইদানিং আমি লক্ষ্য করি, রাত যত গভীর হয়, আমার ভাইয়া মোবাইলে কি যেন ভিডিও দেখে। কানের ভিতরে হেডফোন দিয়ে সে মারাত্মক লেভেলে ওই মোবাইলে একদম মোবাইল থেকে চোখ সরায় না। একদিন আমি দেখি ভাইয়া একদম ঘুমিয়ে পড়েছে। আর মজার ব্যাপার হচ্ছে, আমি ঘুমিয়েছিলাম কিন্তু হঠাৎ করে দেখি নিচে আলো জ্বলছে মোবাইলে। তখন বন্ধুরা, আমি ভাইয়ার মোবাইলটা অফ করতে গিয়ে দেখে কি দেখলাম আমি এটা? বন্ধুরা, আমি আমার নিজেকে একদমই বিশ্বাস করতে পারছিলাম না সেদিন। আসলে ভাইয়া মোবাইলের মধ্যে ওই সমস্ত ভিডিও দেখতেছিল। আমি আসলে আজ পর্যন্ত ভাইয়াকে কখনোই আমি এই ধরনের ভিডিও দেখতে দেখি নাই যে ভাইয়া এই ধরনের ভিডিও দেখেছে। বন্ধুরা, এটা আসলে খুবই আশ্চর্যজনক একটি ঘটনা। আমি আসলে ছোট থেকে এক ভাইয়ের কাছে বড় হয়েছি, কখনোই ভাইয়াকে এমন অবস্থায় বা এমন সিচুয়েশন আমি দেখি নাই। হঠাৎ করে আমার ভাইয়ার কি হলো? তবে হঠাৎ করে আমার মনে হলো, না, এভাবে আর কতদিন? ভাইয়ার তো বয়স হচ্ছে, ভাইয়ার প্রায় 28 বছর বয়স, আর কতদিনই বা একা একা থাকবে? আসলে আমাকে বট করতে গিয়ে আমার ভাইয়ার বয়স মোটামুটি ভালোই হয়েছে। আমি যতটুকু জানি, গার্মেন্টসে অনেক মেয়ে, আমার ভাইয়া যেহেতু সুপারভাইজার, অনেকেই তাকে প্রেমের অফার দিয়েছে। কিন্তু ভাইয়া সেগুলো রিজেক্ট করে দেয়া। কেননা মেয়ে মানুষের পিছে ঘুরতে গেলে তো টাকার প্রয়োজন। টাকা পয়সা খরচ হবে বলে ভাইয়া কখনো একটা প্রেম ভালোবাসার কোনো কিছুই কিন্তু সে করে না, শুধুমাত্র আমার জন্য। না, এভাবে তো আর কষ্ট করে থাকা যায় না। ভাইয়াকে একটা বিয়ে শাদী দিতে হবে। আমি মনে মনে পাত্র দেখতে শুরু করলাম। আমি আসলে রাস্তায় যাকে পাই বা যেখানেই আমার স্কুলের ফ্রেন্ড, আমি সবার সঙ্গে যোগাযোগ করতে শুরু করলাম। তো পরের দিন রাতে আবারও দেখতে পেলাম আমরা দুই ভাইবোন একসঙ্গে ভাত খেয়ে গেলাম। সকালবেলা ভাইয়ের আবার অফিস আছে। ভাইয়া বলল ভাইয়াকে যে না আমি ঘুম থেকে ডেকে দেই। ইদানিং সে রাতে মোবাইলে গেম খেলে, ভিডিও দেখে, তারপর আবার কি সব ভিডিও ওয়েবসাইট থেকে ওই সমস্ত ফালতু ভিডিওগুলো দেখে। ঠিক আছে, আমাকে এগুলো বলে না, কিন্তু আমি তো বুঝি সব কিছু। তো ইদানিং দেখতে লাগলাম ভাইয়া আমাকে দেখতেছে, আমার কপালে হাত দিয়ে দেখতেছে আমি ঘুমিয়েছি কিনা। আমাকে আবার ডাক দিচ্ছে। আমার নাম সুনন্দা। আমাকে বলতেছে, কি রে সুনন্দা, তুই কি ঘুমিয়েছিস? আমি ভাইয়াকে ঘুমের মধ্যে বললাম, হ্যাঁ ভাইয়া, আমি ঘুমিয়েছে। তুমি ঘুমাওনি এখনো? তোমার তো সকালে অফিস আছে। আমি ঘুমের মতন এমন একটা ভাব করে ভাইয়াকে এই কথাটা বললাম। ভাইয়া বলল, এই তো ঘুমিয়ে যাচ্ছি। ঘুমিয়ে পড় তুই। আমি যদি সকালে না উঠি, তুই আমাকে সকালে ডেকে দিস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে ভাই আবার আমাকে চোখ দিয়ে দেখতে লাগলো যে আমি সত্যিই ঘুমিয়েছি কিনা। বন্ধুরা, তখন আমি দেখি ভাইয়া মোবাইলে ওই সমস্ত ফালতু ভিডিও দেখেছে, আর এক হাত দিয়ে জোড়া জোড়ায় কি যেন করছে, আর একটু চিল্লাইতে আছে, কেমন যেন শব্দ করতেছে। আমি এটা দেখে একেবারে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি যেই ভাইয়াকে মনে করতাম, মনে মনে ভাবতাম, এই ভাইয়া আমার দেবতা, ভাইয়া আমার সব কিছু। আজকে ভাইয়া এমন একটা পরিণতি দেখে একদিকে ভাইয়ার প্রতি আমার ঘেন্না জমতে লাগল, আবার অন্যদিকে ভাইয়ার প্রতি আমার একটা করুণা অনুভব হল, যে সত্যিই ভাইয়া তো আজকে আমার জন্যই এই কাজটা করছে। যে কোনো রিলেশন করে না, তার কোনো গার্লফ্রেন্ড নেই, কোনো প্রেম করে না। আসলে আমার খারাপ লাগে ভাইয়া যে হাত দিয়ে এই সমস্ত কাজ করে। আসলে নিজের কাছে খুব খারাপ লাগছে, আবার ভাইয়ার প্রতি একটা ঘেন্নাও জমছে। আবার এখানে তো ভাইয়ারও তো কোনো দোষ নেই। ভাইয়া তো আমাকে বলেছে আমি ঘুমিয়েছি কিনা, তো আমি তো ঘুমিয়েছি। এখন যদি ভাইয়া এই কাজ করে তাহলে তো সমস্যা নেই। আর আসলে বন্ধুরা, আমি আর নিজেকে একদমই ঠিক রাখতে পারলাম না। আমি ঘুম থেকে উঠে ডিরেক্ট ভাইয়ার বিছানায় গিয়ে আমি ভাইয়ার কোলে বসে পড়লাম। ভাইয়া তো আমাকে তার কোলে দেখে একেবারে হতবাক হয়ে গেল। ভাই আমাকে বলল, কি রে সুনন্দা,
বোন, তুই এখনো ঘুমাস নাই? বোন দেখ, এবারের মতো আমাকে মাফ করে দে, আমি ভুল করে ফেলেছি বোন। তোকে আজকে আমি প্রমিস করছি, আমি আর আজকের পর থেকে আর জীবনেও এই সমস্ত ফালতু ভিডিও দেখব না। আর এগুলো খারাপ কাজ আমি আর করব না। ভাইয়ার মুখে আমি স্পষ্ট দেখতে পেয়েছি এতটা ভয় কাজ করছে, এতটা ভয় ভাইয়ার ভিতরে এর আগে আমি কখনো দেখি নাই। আমি ভাইয়াকে বলতে লাগলাম, আরে ভাইয়া, তুমি এত ভয় পাচ্ছে কেন এখন? আমাকে তোমার এত বেশি ভয় পেতে হবে না। ভাইয়া, আমি বেশ কিছুদিন যাবতই লক্ষ্য করছি তুমি এই কাজের সঙ্গে জড়িত। আসলে দোষটা তোমার না, দোষটা হচ্ছে আমার। তার কারণ হচ্ছে ভাইয়া, তুমি আমাকে বড় করতে গিয়ে, আমাকে মানুষ করতে গিয়ে তুমি নিজের সুখ, ইচ্ছা, ত্যাগ সবকিছু তুমি কোরবানি করে দিয়েছ। না, এভাবে আর চলতে পারে না। ভাইয়া, যতদিন তোমার বিয়ে না হচ্ছে বা যতদিন তোমার বিয়ে শাদী না হবে, ততদিন পর্যন্ত আমি তোমাকে এই সুযোগটা দিব, এবং আমার ভাবি যতদিন এই ঘরে না আসবে, আমি আজকে থেকে তোমার বউ হয়ে এই ঘরে থাকব। আজকে থেকে আমরা আর কোনো ভাইবোন হয়ে থাকব না। ভাইয়া আমার মুখে এই কথা শুনে সে আমাকে একটা থাপ্পড় মেরে দিল। আমি আসলে কখনো ভাইয়ের কাছ থেকে এমনটা আশা করিনি। যে ভাইয়া আমাকে মানুষ করতে গিয়ে আমাকে কোনো একটা ফুলের টুকাও আমার গায়ে ছুঁড়ে দেয় নাই, সেই ভাইয়া আজকে আমাকে এইভাবে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল। আমি এটা কখনোই আশা করতে পারি নাই। আমাকে যদি স্কুলে কোনো ছেলে বিরক্ত করত বা আমার দিকে যদি কেউ আমাকে প্রেমের অফার করত, আমি সাথে সাথে কেঁদে দিতাম। সেই ভাইয়া গিয়ে ওই ছেলেটাকে মেরে একেবারে তক্তা বানিয়ে দিত। সেই ভাইয়া কিনা আজকে আমাকে এইটুকু সামান্যর জন্য আমাকে এভাবে থাপ্পড় মারল। বন্ধুরা, আমি আসলে বিষয়টা একেবারেই নিতে পারি নাই। তারপর ভাইয়া আমাকে বলতেছে, দেখ সুনন্দা, আমি এই কাজটা করতে পারে? তুই আমার বোন, ঠিক আছে, আমার একমাত্র আপন বলতে তুই আছিস না, তোর সঙ্গে এই কাজটা আমি জীবনেও করতে পারব না। আর তুই এই কথাটা আমাকে কি বললি? এই জন্যই আমি তোকে একটা থাপ্পড় মেরে দিলাম, ঠিক আছে? এরপরে যদি তোর ন্যূনতম যদি শিক্ষা বা জ্ঞান যদি তোর থেকে থাকে, তাহলে আজকের পর থেকে তুই আর কখনো আমাকে এই ধরনের কোনো কথা বলবি না। তখন আমি ভাইয়াকে বললাম, ও আচ্ছা, তাই না? বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তুমি যে প্রতিদিন এই যে আমি ঘুমিয়ে যাওয়ার পর মোবাইলে এই সমস্ত ফালতু ভিডিও দেখো, তখন বুঝি অন্যায় কাজ করো না। তারপরে তোমার তো এখন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তোমার তো এতদিনে আমার মতো একটা ছেলে মেয়ে থাকার কথা। তুমি প্রতিদিন রাতে এ হাত দিয়ে এই সমস্ত কাজ করে ভাইয়া, তুমি তো একেবারেই নষ্ট করে দিচ্ছ। না, আমি তোমার এই অন্যায় কাজ আর মেনে নিতে পারবো না। আমি তোমার এই কাজ আর কখনোই মেনে নিতে পারবো না। দেখো ভাইয়া, আজকে আমার দেহে প্রাণ থাকুক বা না থাকুক, আজকে তোমাকে আমার সঙ্গে এই কাজটা করতে হবে। আমি তোমাকে শান্তি দিব, আর আজকের থেকে আমরা স্বামী স্ত্রী হিসাবে এই ঘরে থাকব। আমরা রুমে কি করব না করব, এটা একান্তই আমার ব্যক্তিগত জিনিস। এটা বাইরের মানুষ কোনো ভাবে জানবে না। দেখো ভাইয়া, এই যে আমরা এই ঢাকা শহরে থাকি, এখানে কি আমাদের মামা, চাচা, আত্মীয় স্বজন কেউ আছে? কেউ তো নেই। আরে আমাদের তো কেউ চিনে না। তুমি আর আমি যদি একসঙ্গে ওই কাজগুলো করি, আমাদের তো কেউ বুঝতেই পারবে না। দেখো ভাইয়া, তোমারও বিয়ে শাদী সঠিক সময়ে হবে না, আর আমারও হবে না। কারণ আমাদের হাতে টাকা নাই, আসলে নাই আমাদের নিজেদের বাড়ি। আমাদেরকে কে বিয়ে করবে? দেখো ভাইয়া, আমাদের বিয়ে শাদী হোক বা না হোক, আজকে থেকে আমি আমার মনকে বলে দিলাম, তুমি আমার হাজব্যান্ড, আমি তোমার স্ত্রী। এর চাইতে বড় কিছু আমি আর পৃথিবীতে বলতে পারি না। তো বন্ধুরা, আমরা মনে মনে সিদ্ধান্ত নিলাম এটা। তারপর আমার ভাইয়া সেদিন সে খুবই বিরক্ত আমার উপর। সে এক প্রকার রাগ করেছে, জেদ, তার খুবই জেদ। আসলে সে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, কিন্তু সে আমাকে কখনো এই নজরে দেখে নাই। কিন্তু বন্ধুরা, আমি আমার ভাইয়াকে কখনো এই পুরুষের নজরে আমি দেখি নাই। কিন্তু আমার ভাইয়া দিনের পর দিন, রাতের পর রাত, সে তার নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। সে তো বিয়ে শাদী করলে কোনো কিছু করতে পারবে না। তার এই কষ্ট আমি আর মেনে নিতে পারি না। আমার খুব খারাপ লাগে। আসলে আমার ভাইয়া মা বাবা মারা যাবার পর আমার জন্য সে তার জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছে। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি বেঁচে থাকতে এই কাজ কখনো ভাইয়ের সঙ্গে হতে পারে না। বন্ধুরা, তারপরের দিন আমি ভাইয়াকে আবারও বুঝলাম, কিন্তু সে বোঝে না।
ওই দিন রাত থেকে আমি আর ভাত খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছি। আমি সকাল দুপুর বেলার ভাত খাচ্ছি না। না, আমার সিদ্ধান্ত একেবারে অটুট। আমি একেবারেই খাওয়া দাওয়া বন্ধ করে দেব, যতক্ষণ না পর্যন্ত আমার ভাইয়া আমাকে মন থেকে মেনে নেবে। যতক্ষণ না পর্যন্ত আমার ভাইয়া আমাকে বলবে, ঠিক আছে, আজকে থেকে আমরা স্বামী স্ত্রী হয়ে আমরা এই কাজ করব। ততক্ষণ পর্যন্ত আমি একটা দানা পানিও খাব না। আর এই বলে আমি গত 2 দিন যাবৎ না খেতে খেতে একেবারেই অসুস্থ হয়ে পড়েছি। আমার ভাইয়া গার্মেন্টস থেকে এসে দেখে এই অবস্থা। সে আমাকে হাসপাতালে নিয়ে গেল এবং ডাক্তার বলল, আসলে রোগীর অবস্থা খুবই খারাপ। তখন আমার ভাই আমাকে বলল, সুনন্দা, এত জেদ মানায় না বোন। তুই কেন এমন কাজ করছিস বলতো? দেখ, আমি এটা পারব না। আমিও ভাইয়াকে সোজা বলে দিয়েছি, তুমি যতক্ষণ রাজি না হবে আমিও তোমার বোন, সেই একই রক্ত আমার শরীরে আছে। আমিও একটা দানাও খাব না। দরকার পড়লে আমি মরে যাব। এই জীবন আমি রাখব না, কিন্তু বেঁচে থাকতে অন্তত তোমার এই কষ্টটা আমি মেনে নিতে পারব না। তখন আমার ভাই আমার জেদের কাছে সে হার মানল। সে আমাকে বলল, ঠিক আছে, তুই চাস তো? ঠিক আছে, আমি রাজি। তখন বন্ধুরা, আমরা বাসায় গিয়ে আসলে আজকে থেকে আমরা মনে মনে শপথ করে নিলাম যে আমরা স্বামী স্ত্রী। আমাদের বিয়ে শাদী লাগবে না। আমরা নিজেরাই একটা ছোট্ট সংসারে ঢাকা শহরের বুকে তৈরি করব। তারপর আমাদের সুখের সংসারে আর কোনো ঝামেলা থাকবে না। ভাইয়া চাকরি করে আর আমি রান্না বান্না করি। আর রাতে আমাদের এটা চলে। সেহেতু এখন আর কোনো বাধাগ্রস্ত কোনো কিছু নেই। এখন আমাদের একটা সুন্দর একটা সংসার চলছে। ও, আর একটা কথা তোমাদের বলে দিই, ভাই কিন্তু আমার নিজের আপন ভাই না। সে আমার সৎ ভাই, এই জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। আর আপন ভাই হলে কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। কেননা আমার মা বাবা আসলে ছোটবেলায় মারা গিয়েছিল। তখন আসলে ছোটবেলা থেকে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। কিন্তু সে আমার সৎ ভাই হলেও আমার দিকে কখনোই ওই নজর দেয় নাই। এরকম একটা বিশ্বস্ত মানুষ সত্যিই খুবই প্রয়োজন। তো বন্ধুরা, তোমাদের লাইফে এরকম কার কার ঘটনা আছে? অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা বলতে পারো। এই ধরনের যদি তোমরা আরও বেশি বেশি ভিডিও পেতে চাও, তাহলে কি করতে হবে? এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। বন্ধুরা, তাহলে আমি আরও উৎসাহ পাব, তোমাদেরকে এই ধরনের গল্প আরও বেশি বেশি নিয়ে আসতে পারব। তোমরা যারা দেশ বিদেশ থেকে আজকের ভিডিওটি দেখছো, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য দোয়া রইল।